তো চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ওয়েক সমাপ্ত এবং আজকে আমরা কথা বলবো সেই সমস্ত গেম নিয়ে যেগুলো গতকালকে হয়ে গেছে। তার মধ্যে আছে বার্সেলোনার গেম, ম্যান সিটির গেম, ফ্র্যাঙ্কফুর্টের গেম, লিভারকুজেনের গেম আর অনেক গেম। আর এটা নিয়ে আজকে আমরা এবারে কথা বলবো। সো দেরি না করে শুরু করা যায়। প্রথমে আমি কথা বলবো আমি গতকালকে যে প্রেডিকশন গুলো দিয়েছিলাম সেগুলো নিয়ে। সো প্রথম গেম যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্লাব ব্রুজ এবং মোনাকো, এবং আমি প্রেডিকশন দিয়েছিলাম কি মোনাকো জিতবে, বাট আলটিমেটলি সেটা একতরফা ক্লাব ব্রুজ জিতে যায়, যেটা কিনা আমি ভাবি নাই। তার স্কোর লাইন ছিল 4-1 এবং মোনাকো একটা গোল দিয়েছিল। আর এখানে একটা জিনিস থেকে ভালো লাগলো কি আনসু ফাটি মোনাকোর গোলটা করেছিল। অন্যদিকে তো ক্লাব ব্রুজ তাদের মতো ডমিনেট করেছে, 4টা গোল দিয়েছে মোনাকোর এগেনস্টে। তারপরে ম্যাচটা হচ্ছে লেভারকুজেন এবং কোপেনহেগেনের, এবং এই ম্যাচটা আসলে ড্র হয়েছে। আমি এক্সপেক্ট করছিলাম কি এখানে লিভারকুজেন জিতবে অথবা কোপেনহেগেন জিততে পারতো, বাট আমি এক্সপেক্ট করছিলাম এখানে লিভারপুল বলি কেন লিভারকুজেনই জিতবে। বাট এটা আসলে হয় না। এখানে কোপেনহেগেনও ড্র করে, কোপেনহেগেন 2টা গোল করেছে এবং লিভারকুজেন 2টা গোল করে ম্যাচটাকে ড্র করেছে। সো প্রত্যেকে এক পয়েন্ট নিয়ে এখন তাদের লিগ ম্যাচের জন্য প্রিপেয়ার করবে। তারপরের আরেকটি ম্যাচ ছিল, সেটা হচ্ছে ফ্র্যাঙ্কফুর্ট এবং গালাতাসারায়। আর স্কোর লাইন দেখে আমি মানে এক্সপেক্ট করি নাই কি এইভাবে গালাতাসারায় এত ফ্লপ হয়ে যাবে ম্যাচটার মধ্যে, কারণ গালাতাসারায় রিসেন্টলি অনেক ভালো ভালো প্লেয়ার সাইন করছে এবং তাদের কাছে লিরয় সানে আছে। তারা সাইন করছে, গুন্ডোগানকে সাইন করছে এবং প্রথম 1 মিনিট বলে কেন প্রথম 10 মিনিটের মধ্যে তারা একটা গোল করেও দেয়। ভালো পারফর্ম করেও গালাতাসারায়, বাট ওই একটা গোল পর্যন্ত দিয়েছিল। তারপরে সব ফ্র্যাঙ্কফুর্টই ছিল, ফ্র্যাঙ্কফুর্টই পরে 5টা গোল টানা দিয়ে যায়, 5টা গোল টানা দিয়ে যায় গালাতাসারায় এগেনস্টে, এবং স্কোর লাইন 5-1 হয়ে যায়, যেটা কিনা আমি এক্সপেক্ট করছিলাম না। আমি এক্সপেক্ট করছিলাম কি এটা একটা হার্ড টু হার্ড 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 ফাইট হবে, এরকম একটা গেম হবে, বাট আলটিমেটলি সেটা হয় না। তারপরের একটা ম্যাচ ছিল, সেটা হচ্ছে স্পুটিং ভার্সেস কারাতাল মাটি। আর আমি এটা এক্সপেক্টেড ছিল কি, এটা সবাই এক্সপেক্ট করছিল কি আলটিমেটলি স্পোর্টিং এ জিতবে। আমি এক্সপেক্ট করেছিলাম কি এখানে 5-0 হবে, বাট এটা আলটিমেটলি 5-0 না হয়ে 4-1 হয়েছে এবং স্পোর্টিং ম্যাচটা জিতছে। সো এই ম্যাচটা তেমন বড় কিছু নেই, কারণ আমি ম্যাচটা দেখি নাই, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট কোনো ম্যাচ ছিল না। এবং দেন আসি গতকালকের দুটা ইন্টারেস্টিং ম্যাচ নিয়ে। প্রথম যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ম্যান সিটি এবং নাপোলি। আমি এক্সপেক্ট করেছিলাম কি এখানে নাপোলি জিতবে, ম্যান সিটি জিতবে না, বাট আলটিমেটলি সেটা হয় না এবং ম্যান সিটি জিতে দেয় 2-2 ব্যবধানে। আমি এটা প্রেডিকশন দিয়েছিলাম কারণ বর্তমানে নাপোলির যে টিমের অবস্থা এবং ম্যান সিটির যে টিমের অবস্থা, আমি এক্সপেক্ট করেছিলাম কি এখানে নাপোলি সিটিতে একটা হার্ড ফাইট দিতে আসবে, যেটা কিনা তারা ফার্স্ট হাফে দিচ্ছিল। তারা খুব ভালোভাবে তাদের ডিফেন্স করছিল এবং কন্টের টিম যেভাবে খেলে, কন্টের টিম খেলে অলওয়েজ ডিফেন্সের থেকে কাউন্টার অ্যাটাক করে। বাট প্রথম 20 মিনিটের মধ্যে নাপোলি একটা রেড কার্ড নিয়ে নেয়, যেটা লোরেনজো নিয়ে নেয় রেড কার্ড নেওয়ার পরে নাপোলি মানে সেই অ্যাটাকটা করতে পারে না, তখন তারা বসে যায় এবং তারা 10 ম্যান ডিপেন্ড করে। আর অ্যাপ্রিসিয়েট করার মতো একটা জিনিস নাপোলির জন্য কি তারা 10 ম্যান নিয়েও এত ভালো ডিফেন্ড করেছিল ফার্স্ট হাফ। সেকেন্ড হাফে ওরা তারা অনেক মোমেন্টে ভালো ডিফেন্ড করেছে, বাট আলটিমেটলি সিটি ব্রিলিয়েন্স দিয়ে তারা গেমটা বের করে নেয়। প্রথম গোল যেটা করে সেটা হচ্ছে আর্লিং হল্যান্ড, যাকে না খুব ফানি আর খুবই ভালো একটা গোল ছিল। ফিল করেন যখন বলটা পায় সে ডিবক্সের মধ্যে লক করে দেয় বলটা হাল্যান্ডের জন্য, এবং সবাই এক্সপেক্ট করছিল, আমি এক্সপেক্ট করছিলাম কি এটা হাল্যান্ড হয়তো বলটা নিয়ে পা দিয়ে শট দিবে গোল পোস্টের দিকে, বাট আলটিমেটলি হাল্যান্ড কি করে জাস্ট মাথা এইভাবে করে গোল দিয়ে দেয়, গোলকিপারও কিছু করতে পারে না। এবং সেকেন্ড গোলটা আমি বলবো কালকের ম্যাচে বেস্ট গোল ছিল সেকেন্ড গোলটা, যেটা কিনা জেরেমি ডুবু করে। আমি বলেই আসছি, আমি লাস্ট 2-3 ভিডিও আগেও বলছিলাম কি সিটির বর্তমান অবস্থা কি এবং জোকুর কি অবস্থা স্পেশালি। সো জোকুর যদি কারেন্টলি সিচুয়েশন দেখেন, সে অলওয়েজ আমরা জানি কি সে অনেক ভালো ডিফেন্ড করে, কারণ সে অনেক ভালো ড্রিবলিং করে, তেমন সে এজিলিটি আছে, কুইকনেস আছে, স্পেস আছে। আর কিন্তু একটা জিনিস যেটা ছিল না সেটা হচ্ছে তার ডিসিশন মেকিং। আর প্রথম যে সিজন আসে 2 সিজন আগে যখন সে প্রথম ম্যান সিটি জয়েন করে, তার এই প্রবলেমটা ছিল কি তার ডিসিশন মেকিং খারাপ ছিল, বাকি সব ভালো ছিল। বাট বর্তমান এই সিজনে যদি আমি খেয়াল করেন, আচ্ছা ডোকুর ডিসিশন মেকিং অনেক ইমপ্রুভ করেছে, তার সাথে সাথে তার ড্রিবলিং এবং পেসিং ইমপ্রুভ করেছে। ডোকু সেকেন্ড বলটা করে পুরো নিজের দমে, সে বলটা নেয়, দুটা টিমের ডিফেন্ডার ড্রিবলিং করে এবং গোলকিপারকে নাটমেক করে গোলটা দেয়। আর আমি বলবো ভাই এটা মানে বলে বোঝানোর মতো একটা গোল না। আমি স্পেশালি বলবো কি এটা যদি ম্যাচ দেখে না থাকেন, এই ম্যাচটার হাইলাইট দেখেন স্পেশালি এই গোলটার জন্য, কারণ এটা এত সুন্দর একটা গোল। এই হাইলাইট দেখে আসেন, একবার দেখেন হাইলাইট, এরকম একটা গোল ছিল এই ম্যাচে। কাছাড়া সিটির ম্যাচে তেমন কিছু বলার নেই, তারা একটা ভালো পারফরমেন্স করে তাদের যেই উইনটা প্রয়োজন ছিল সেটা নিয়ে আসছে এবং তারা এখন 3 পয়েন্ট যেটা ম্যাটার করে সে পয়েন্টটা পেয়ে গেছে। দেন আসি সব থেকে ইম্পর্টেন্ট ম্যাচ,
গতকালকে, সেটা হচ্ছে বার্সেলোনা এবং নিউক্যাসল। স্পেশালি আমি একটা বার্সেলোনা ফ্যান, তো আমার কাছে এই ম্যাচটা ইম্পর্টেন্ট হওয়ার অনেক প্রয়োজনও ছিল। এই ম্যাচটা নিয়ে আমরা সবাই স্কেপটিক্যাল ছিলাম কি এখানে বার্সেলোনার প্লেয়ার অনেক শর্ট এবং নিউক্যাসলের প্লেয়ার অনেক টল, তারা অনেক ফিজিক্যাল ফুটবল খেলে, তারা অনেক সময় আউট অন ফুটবল লং বল খেলে আসে, এরকম এরকম অনেক কথা বলছি কি তাদের মিডফিল্ড ভালো, তাদের মধ্যে ব্রুনো গোমারেজ, জোয়ালিংটন, তারপর টোনালি আছে, এরকম অনেক প্লেয়ার আছে, তাদের ডিফেন্স অনেক ভালো ভালো প্লেয়ার, ড্যান বার্ন, লিভারামেন্টো, ক্যারেন ট্রিপিয়ার, উপরে নিকো ভল্ডামার্ট, এরকম অনেক প্লেয়ার আছে। বাট আলটিমেটলি ম্যাচ আমরাই জিতি, কারণ হ্যাঁ ওইটা নিয়ে আমি এখন কথা বলবো কেন জিতি। সো ম্যাচ যখন শুরু হয় আমরা প্রথমে দেখি কি বার্সেলোনা স্ট্রাগল করছিল, তারা তাদের খেলার মধ্যে সেরকম গ্রিপটা ধরে আসতে পারছিল না, কারণ প্রথম 10 মিনিট তো পুরো মানে খেলাটা ছিল পুরো নিউক্যাসলের। তারা সে লেভেলে অ্যাটাক করছে, সেই লেভেলে প্রেস করছে, কাউন্টার প্রেস করছে, যাতে আমরা প্লেয়ার কাছে বল রাখতে না পারি, তোমরা মিডফিল্ডে বল আসার না করতে পারি, আমরা তাদের ডিফেন্সে বল রাখতে না পারি, যাতে তোমার গোলকিপার তাদের ফাম্বল করে দেয় কোনো না কোনো ভাবে। এইভাবে তারা প্রেস করছিল, তারা অনেকভাবে হাই ইন্টেন্সিটির সঙ্গে ফুটবল দিচ্ছিল এবং ফিজিক্যাল ফুটবল খেলছিল, যা কিনা আমরা আগে বলছি এই নিউক্যাসল ফিজিক্যাল ফুটবল খেলে আসে। বাট 10 মিনিট পরে বার্সেলোনা কি করে, তারা তাদের খেলার মধ্যে ওই মোমেন্টটা আমরা ফিরিয়ে আনে এবং তাদের ইউজাল খেলার মতো খেলা শুরু করে, তারা পজিশন ধরে খেলা শুরু করে। এবং মিডফিল্ডে যদিও সেখানে টোনালি, জোয়ালিংটন, ব্রুনো গিমারেজ থাকে, বাট আমাদের কাছে ছিল পেড্রি এবং ফ্র্যাঙ্কি ডি জং, যা কিনা বর্তমানে আমার কাছে এবং অনেকের কাছেই বর্তমানে বেস্ট মিডফিল্ড ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। আর যা কিনা আমরা প্রত্যেক ম্যাচে দেখে আসছি, তো আমাদের এখানে পেড্রি এবং ডিয়ংকে নিয়ে তেমন কিছু বলার নেই, কারণ তারা সবসময় তাদের ইউজুয়াল টপ লেভেল ম্যাচ খেলে আসছে। যদিও ফ্র্যাঙ্কি ডিয়ং ইনজের্ড ছিল, বাট স্টিল সে এই ম্যাচেও এমন পারফর্ম করেছে কি তাকে মনে হয়নি কি সে রিসেন্টলি ইনজুরি থেকে ব্যাক করছে, এত ভালো পারফর্ম করছে ফ্র্যাঙ্কি ডিয়ং। যদিও ফার্স্ট হাফ নীল ছিল, বাট স্টিল ম্যাচটা ছিল অনেক ইন্টারেস্টিং এবং এরকম মনে হয় না কি আমরা খুবই বোরিং একটা ম্যাচ দেখলাম, কারণ সেরকম লেভেলের অ্যাটাকের একটা ম্যাচ চলছিল, সেরকম জনজমের একটা ম্যাচ চলছিল। নিউক্যাসল এদিকে অ্যাটাক করছে, ফার্স্ট হাফে তো নিউক্যাসল অনেক ভালো ভালো অ্যাটাক করছিল, একটা চান্সও ছিল অ্যান্টনি গর্ডনের, বাট সে মিস করে দেয়। আর তখন তো ভাই আমার হার্ট অলমোস্ট, আমি কি বলবো, এমন অবস্থা ছিল কি খেয়ে গেলাম গোল, কারণ বার্সেলোনা তখন ওই মোমেন্টে স্ট্রাগল করছিল। বাট যখন বার্সেলোনা গেমে গ্রু করে, বার্সেলোনার ওই প্রবলেমটা আস্তে আস্তে কমতে থাকে এবং বার্সেলোনাও অ্যাটাক বানানো শুরু করে। ফার্স্ট হাফে রাশফোর্ডের খুবই সুন্দর একটা অ্যাটাক ছিল, যা কিনা আলটিমেটলি রাশফোর্ড খুব ভালো একটা পেস দেখায়, পেস প্রদর্শন করে, বাট আলটিমেটলি সে ফিনিশিংয়ে যে কিছু করতে পারে না। এরকম অনেক চান্স ফার্স্ট হাফে করছিলাম, বাট সেকেন্ড হাফে ম্যাচটা ঘুরে যায়। সেকেন্ড হাফে বার্সেলোনা তাদের ইন্টেন্সিটি, তাদের বল প্রোগ্রেশনটা বাড়িয়ে দেয় এবং বার্সেলোনা আরও ফ্লুইড ফুটবল খেলা শুরু করে, যার কারণে আমরা প্রথম দুইটা গোল পাই, যা কিনা মার্কাস রাশফোর্ডের ওয়ান অফ দ্য বেস্ট দুটা গোল ছিল। ওয়ান অফ দ্য বেস্ট দুটা গোল তো বলবো না, এটা বার্সেলোনা তার প্রথম দুটা গোল ছিল, একই ম্যাচে দুটা গোল, আর যা কিনা খুবই ভালো গোল ছিল, খুবই ইম্পর্টেন্ট দুটা গোল ছিল। আর ইউ নো হোয়াট, এটা এ কথাটা সত্যি কি ম্যানচেস্টার ইউনাইটেড হলো প্লেয়ারদের ক্যারিয়ারের ব্ল্যাক হোল, ঠিক আছে? সো ম্যানচেস্টার ইউনাইটেড কোনো প্লেয়ারই ভালো খেলে না। র্যাশফোর্ড হলো লেটেস্ট এক্সাম্পল হলো র্যাশফোর্ড, স্কট ম্যাকটমিনিও ছিল, তারও ছিল আপনার হলো, এখন রাসমুস হয়ল্যান্ড তো গোল করছে, এরকম অবস্থা। র্যাশফোর্ডের দুটো গোল নিয়ে যদি কথা বলি, প্রথম গোল তো খুবই ব্রিলিয়েন্ট একটা গোল ছিল, যা কিনা খুব সুন্দর একটা হেডার ছিল র্যাশফোর্ডের, যা কিনা জুলস কুন্ডে অ্যাসিস্ট দিয়েছিল। এবং র্যাশফোর্ড ইউজুয়ালি এরকম হেডারে গোল করে না, বাট স্টিল এই ম্যাচে তার যে হেডারটা, মানে এমনও না কি সে লাভ মেরে হেডার নিয়েছে, আর সে এমনও না কি সে লাভ মেরে হেডার নিয়েছে, সে জাস্ট দাঁড়িয়েছিল এবং জাস্ট এরকমভাবে একটা হেড দিতে, আর আলটিমেটলি খুবই সুন্দর একটা হেডের কারণে ম্যাচটা এটা একটা গোল হয়ে যায়, যা কিনা খুবই ইম্পর্টেন্ট আর খুবই সুন্দর একটা গোল ছিল। সেকেন্ড গোল যেটা ছিল সেটা হচ্ছে প্রপার মার্কাস রাশফোর্ড টাইপের গোল, আর যেটা কিনা আমি মার্কাস রাশফোর্ডের কাছ থেকে এক্সপেক্ট করি। মার্কাস রাশফোর্ড যখন প্রথমে আসে, বার্সেলোনা জয়েন করে প্রথমে, আমি এক্সপেক্ট করছিলাম কি মার্কাস রাশফোর্ড থেকে আমরা এভাবে একটা গোল দিতে পারি, এভাবে মার্কাস রাশফোর্ড গোলগুলো করবে। কারণ যদি আমরা বার্সেলোনার লাস্ট দিন দেখেন, বার্সেলোনা সেভাবে গোল ওইভাবে করছিল না, আনপ্রিডিক্টেবল গোলগুলো করছিল না, তারা খুবই কি বলে খুবই ফ্লুয়েন্ট একটা পাসিং এর মাধ্যমে কোনোভাবে গোল বের করে আনছিল, বাট লং শট নিয়ে চান্স নেওয়া এরকম গোল ছিল না, এরকম কোনো অপশন ছিল না বার্সেলোনার কাছে, এরকম কোনো চান্স নিচ্ছিল না বার্সেলোনা, খুবই সিলেক্টিভ টাইমে বার্সেলোনা এভাবে চান্স নিচ্ছিল। যখন র্যাশফোর্ড সাইন হয়, র্যাশফোর্ডকে লোনে আনা হয়, তখন আমি এক্সপেক্ট করেছিলাম কি র্যাশফোর্ড এভাবে এগুলো গোল করবে, কারণ র্যাশফোর্ডের কাছে এগুলো তেমন হার্ড না, বা এরকম লং শটে গোল করা। আর এক্স্যাক্টলি যেই গোলটা র্যাশফোর্ড তার সেকেন্ড গোলে করে, আর এই গোলটা দেখার পরে ভাই আমি লাফিয়ে উঠছিলাম কি এরকম গোলের জন্য আমি রাশফোর্ডের জন্য ওয়েট করছিলাম, প্রি সিজন চলে গেল, প্রথম কয়েকটা ম্যাচ চলে গেল, বাট এরকম গোল আসে না। বাট আলটিমেটলি সে চ্যাম্পিয়ন্স লিগে যখন ডেলিভার করার প্রয়োজন ছিল সে ডেলিভার করে। এবং 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 কথা বলছিলাম প্রথম গোলের অ্যাসিস্ট নিয়ে, তো আমার বলা দরকার কি জুলস কুন্ডে, তো ভাই জুলস কুন্ডের আমি বলবো বার্সেলোনার শার্টে এটা তার কোপা দেল রে ফাইনাল রিয়াল মাদ্রিদ এগেন্স্ট করে এটা সবথেকে বেস্ট গেম। কারণ আই মিন যখনই দেখি জুলস কুন্ডেকে কখনো কোনো প্লেয়ারের কাছ থেকে বল করতে দেয়নি, কোনো প্লেয়ারকে তার ড্রিবল পাস করতে দেয়নি, এমন অবস্থায় ছিল।
যখনই কোনো প্লেয়ার বল নিয়ে বার্সেলোনার সাইডে আসে, বার্সেলোনা ডিবক্সে স্টেজ করছে, জুস করে জাস্ট ট্যাকেল মেরে বলটা নিয়ে নিয়েছে, তো একদম ক্লিন ট্যাকেল। এমন ট্যাকেল নাকি রাফ ট্যাকেল, কোনো রকম ফাউল হতে পারে, জাস্ট পিওর ক্লিন ট্যাকেল, দ্যাটস ইট। এত ভালো পারফর্ম করতে জুলস কোন্ডে। আর বিশেষ করে এটা তার ওয়ান অফ দ্য বেস্ট গেম। কেন বলছি, কারণ এই সিজন শুরুর সময় পিছিয়ে থেকে এরা মাঝে মাঝে এসে বলি কেন, জুলস কোন্ডে তেমন পারফরমেন্স দেখছিলাম না, তাকে যেরকম আমরা স্যান্ড দেখছিলাম, তার পারফরমেন্স হচ্ছে না। এবং পিছিয়ে এবং পিছিয়ে তো হানসি ফ্লিক তাকে সাবস্টিটিউটও করে রাখছিল, সাবস্টিটিউট বলি কেন, তাকে এজ এ সেকেন্ড প্লেয়ার, এজ এ বেঞ্চ প্লেয়ারও করে রাখছিল, এরিক গার্সিয়াকে তার উপর খেলা ছিল। বাট আলটিমেটলি যখন মোমেন্টস করার প্রয়োজন ছিল, জুলস করে তার বেস্ট ফর্মে ফিরে আসে এবং খুবই সুন্দর একটা প্রদর্শন করে। আর যখন প্লেয়ার টু প্লেয়ার কথা বলছি আর ফুলব্যাকের কথা বলছি, তো বলা দরকার জেরার মার্টিনের। তো যেহেতু এই ম্যাচে আমাদের কাছে লামিন ইয়ামাল ছিল না, আমার কাছে বাল্ডে ছিল না, যার কিনা আমরা অনেক মিস করছি, কারণ এখানে লামিন ইয়ামালের প্রয়োজন ছিল, বাল্ডেরও প্রয়োজন ছিল। বাট স্টিল আমরা জেরার মার্টিনকে খেলিয়েছে লেফট ব্যাক, এবং সে তার খুব ভালো একটা পারফর্ম করেছিল। আমরা এক্সপেক্ট করছিলাম কি অ্যান্থনি এলাঙ্গা অনেক ভালো পারফর্ম করে, কারণ সে অনেক ভালো ফর্মে আছে বর্তমানে। এবং আমরা এক্সপেক্ট করছিলাম কি জেরার মার্টিন যেহেতু আছে ডিফেন্সিভলি, জেরার মার্টিন তো বেটার না, সো এলাঙ্গা আরামে বিট করে দিয়ে আমাদের কাছে আমাদের জন্য থ্রেড তৈরি করে দিল। বাট ভাই, গোড জেরার্ড মার্টিন, ঠিক আছে, এমন পারফর্ম করেছে জেরার্ড মার্টিন, এত ভালো পারফর্ম করেছে। সে মানে প্রেশার দেওয়ার চেষ্টা করছিল, বাট এরকম প্রেশার দিতে পারে নাই জেরার্ড মার্টিনের উপর। সে টয়িং করছিল এলাঙ্গার সাথে, সে এলাঙ্গার সামনে ড্রিবলিং করছিল, যা কিনা আর এলাঙ্গা যখন 1-on-1 ড্রিবলিং করতে আসছিল জেরার্ড মার্টিনের এগেইনস্টে, এলাঙ্গা পারছিল না, কারণ জেরার্ড মার্টিন স্ট্রেন্থ দেখেন, জেরার্ড মার্টিন একটা 1-1 সিচুয়েশনও হারি নাই। আরেকটি প্লেয়ার নিয়ে যদি আমরা কথা বলি, সেটি হচ্ছে আরাহো। তো এই ম্যাচে আরাহোর প্রয়োজন ছিল, কারণ আমরা আগেই বলছি কি নিউকাসল অনেক ফিজিক্যাল টিম এবং ফিজিক্যাল ম্যাচ খেলে তারা, এবং আমাদের এরকম ফিজিক্যালের জন্য আমাদের একটা ফিজিক্যাল ডিফেন্ডারের প্রয়োজন ছিল। আর শুধু ফিজিক্যালি নয়, হাইটের দিকেও যদি কথা বলে, আর নিউকাসলের প্লেয়ারগুলো অনেক হাইটের প্লেয়ার, তারা 6-6 ফিট 7-7 ফিটের প্লেয়ার, এবং অন্যদিকে বার্সেলোনার প্লেয়ার খুবই তেমন বেশি হাইটওয়ালা প্লেয়ার না। এবং ডিফেন্সিভলি আমাদের সেরকম হাইটওয়ালা প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারই আছে যে কিনা তার মধ্যে পেসও আছে, তার মধ্যে ফিজিক্যালিটিও আছে, সেটি হচ্ছে একমাত্র রোনাল্ড আরাহো। আর আমরা এটা দেখে আসছি কি বার্সেলোনা যখন পুরো টেকনিক্যাল টাইপের ফুটবল খেলার প্রয়োজন হয়, তখন সে এরিক গার্সিয়া এবং কুবার্সিকে খেলায় বা ক্রিস্টোফারকে খেলায়। বাট যখন কোনো ফিজিক্যাল খেলার প্রয়োজন হয়, তখন হানসি ফ্লিক খেলায় আরাহো এবং কুবার্সিকে, কারণ আরাহোর মধ্যে সেই পেসটা আছে রিকভারি করার জন্য বলগুলোকে। আর আমার মতে এটা আরাহোর আর খুব একটা ভালো পারফর্ম করেছে আরাহো এই ম্যাচের মধ্যে, সে খুবই ব্লেডের পারফর্ম করেছে, যার কারণে আমরা অনেক ভালো ডিফেন্স করছি। আর ডিফেন্সের যদি কথাই বলি, বার্সেলোনা অনেকদিন পর দেখে মনে হলো কি ডিসপাইট এরকম একটা স্কোয়াড থেকে সত্ত্বেও বার্সেলোনা খুবই ভালো ডিফেন্স করছে। মিডফিল্ডে যদি কথায় আসি, কথা হচ্ছে পেড্রি এবং ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের। আর দেশটা হচ্ছে, আমি এদের নিয়ে কোনো কথা বলবো না, কারণ এরা হলো মানে কম্পেয়ার করার মতো প্লেয়ার না, এরা এত ভালো পারফর্ম করে, ঠিক আছে। পেড্রিকে তো বলা যাবে না, ফ্র্যাঙ্কি ডিয়ং তিনিও এখন বলা যাবে না, কারণ পেড্রি এমনভাবে পারফর্ম করে। কোন ম্যাচ পেড্রির খারাপ আপনি আমাকে হাতে করে বলেন কি? পেড্রির হাসিনি আসার পরে পেড্রির এমন একটা ম্যাচ ছিল যেটা কিনা পেড্রি ভালো পারফর্ম করে না, পেড্রির কোনো ইম্প্যাক্ট ছিল না। আই মিন লাস্ট সিজন যেমন আমাদের যখন লামিন ইয়ামাল ছিল না, তখন আমরা সব ম্যাচ হারছি না। আর এই সিজনে লামিন ইয়ামাল পাঁচশো সত্ত্বেও আমরা কিন্তু ম্যাচ জিতছি। বাট আমার মনে হয় যদি এখানে পেড্রি না থাকে কোনো একটা টিমে, কোনো একটা ম্যাচে যদি পেড্রি না থাকে, আমরা সেই লেভেলে স্ট্রাগল করবো। আর এই জন্যই আমরা দেখি হান্সলি সহজে পেড্রিকে কোনো ম্যাচ থেকে বাদ দেয় না বা সাব আউট করতে চায় না। এই ম্যাচে আমরা দেখছিলাম কি পেড্রিকে সাব আউট করে না, তার পরিবর্তে ফার্মিন লোপেজে সাব আউট করে এবং কাসেডোকে নামিয়ে পেড্রিকে এত নাম্বার 10 দিতে হয়, যা কিনা খুবই ভালো ডিসিশন ছিল, কারণ লাস্ট মোমেন্টে তখন আমাদের ম্যাচটাকে হাতে রাখা লাগে, কারণ সেখানে অ্যান্টনি গর্ডন একটা গোল করে দিয়েছিল 90 মিনিটে। তো এরকম একটা মুভমেন্টে যদি আমাদের কাছে এমন প্লেয়ার থাকে যারা খুবই বলের উপর টেকনিক্যাল, যেমন পেড্রি, তাহলে আমাদের ম্যাচটা হাতে থাকবে, যা কিনা আলটিমেটলি হয় আমরা লাস্ট 7 মিনিটে খুবই ভালোভাবে ম্যাচটা কন্ট্রোল করি। ডিয়ং নিয়ে আমি কোনো কথা বলবো না, কারণ ডিয়ংও খুবই ভালো পারফর্ম করে এবং করেই আসছে। সো বর্তমানে আমি আগেই বলছি ভিডিওর শুরুতেই কি বর্তমানে পেড্রি এবং ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের জুটি হচ্ছে সবথেকে বেস্ট। এবং আরেকটি প্লেয়ার যদি কথায় আসে, সেটা হচ্ছে ফার্মিন লোপেজ। ফার্মিন লোপেজ কেমন খেলেছে যদি বলি, ফার্মিন লোপেজের এই ম্যাচে আপনারা তেমন তো দেখবেন না, যা কিনা আমরা লাস্ট ভিলারিয়ালের ম্যাচে দেখছিলাম, কারণ এই ম্যাচে ভিলারিয়াল বলি কেন, ভ্যালেন্সিয়ার ম্যাচ দেখছিলাম, এবং কিন্তু এই ম্যাচে আমরা ফার্মিন লোপেজকে ওইভাবে দেখি নাই, কারণ এখানে নিউকাসল ফার্মিন লোপেজকে ব্লক করে রাখছিল যাতে ফার্মিন লোপেজ রান না বের করতে পারে। কারণ যদি ফার্মিন লোপেজ এভাবে রান বের করে দেয় লাস্ট ম্যাচে ভ্যালেন্সিয়ার এগেনস্টে, ফার্মিন লোপেজ যেমন গোল করেছিল, এই ম্যাচে তেমন তার গোল করার চান্স পারতো। সো এখানে নিউকাসল কি করেছে, ফার্মিন লোপেজের জাস্ট চান্সটাকে যাতে না নিতে পারে, এই জন্য ফার্মিন লোপেজকে ব্লক করে রাখছে। অ্যাটাকের যদি কথায় আসি, আমাদের আজকে ম্যাচে অ্যাটাকে ছিল র্যাশফোর্ড, লেভানডস্কি এবং রাফিনা। লামিন ইয়ামাল ছিল না, কারণ লামিন ইয়ামাল এজেড, তার হলো একটা ব্যাক পেনের কারণে সে এই ম্যাচটা খেলতে পারে নাই। সো
এখানে রাইট উইংয়ে আজকে স্টার্ট করেছিল রাফিনিয়া, এবং রাফিনিয়াও তেমন কোনো খারাপ জিনিস ছিল না, ভালো জিনিস ছিল, যদিও তেমন কোনো কন্ট্রিবিউশন ছিল না, বাট স্টিল তার যেটুকু কাজ, যেটুকু প্রয়োজন, যে থ্রেটটুকু দেওয়ার প্রয়োজন ছিল, সে থ্রেটটুকু দিয়েছে এবং আলটিমেটলি আমাদের লাভই হয়েছে। সে অনেক কটা চান্সও, সে নিজেই অনেক কটা চান্স ক্রিয়েট করেছিল, কিন্তু আলটিমেটলি সে ফিনিশ করতে পারে না। যেমন একটা চান্স ছিল যখন মার্কেস রাশফোর্ড খুবই সুন্দর একটা থ্রু বল দিয়ে দেয়, থ্রু বলতে কি উইং শিফট করে দেয় অপর সাইডে থ্রু বলের মাধ্যমে। রাফিনিয়া বলটা নিয়ে খুবই ভালোভাবে অ্যাটাকও করে, বাট আলটিমেটলি সে যখন ফিনিশার আসে তখন সে জাস্ট মার্জিন অফ সেন্টিমিটার বা মিটারের কারণে গোলটা ফিনিশ করতে পারে না। নাম্বার 9-এ লেভানডস্কি ছিল, এবং আমি বলবো ভাই লেভানডস্কি খুব একটা ভালো গেম ছিল। লেভানডস্কি কিন্তু বর্তমানে যে এজ, সে লেভানডস্কি ওরকম অ্যাক্রোব্যাটিক ফুটবলটা খেলতে পারবে না। সো তাকে অ্যাজ এ ইউজ করা হয় অ্যাজ এ ডিকোয়াই হিসাবে, তাকে অ্যাজ এ ফলস হিসাবে ইউজ করা হয়। সো যখন এই ম্যাচে যদি আমরা দেখেন কি ফার্স্ট হাফে যেমন রাশফোর্ড অনেক একটা চান্স ক্রিয়েট করেছিল, ওই চান্সগুলো ক্রিয়েট কেমন হয়েছিল, কারণ সেখানে লেভানডস্কি ড্রপ করে এসেছিল মিডফিল্ডে, এবং যেহেতু লেভানডস্কি মিডফিল্ডে ড্রপ করে এসেছিল, ড্যান বার্ন ছিল লেভানডস্কির উপরে। ড্যান বার্ন হলো আপনার নিউক্যাসলের সেন্টার ব্যাক। সো যখন ড্যান বার্ন ইসের উপরে ছিল, লেভানডস্কির উপরে ছিল, র্যাশফোর্ড তার পেছে প্রদর্শন করে আগে ছিল অ্যাজ এ নাম্বার 9 হিসাবে। সো এইভাবে আমরা ফার্স্ট হাফে চান্স বাড়াই, আর লেভানডস্কি এই কাজগুলো অনেকভাবে করে আসছে। লাস্ট দিনেও আমরা দেখছি কি রাফিনিয়া যখন র্যাশফোর্ডের পজিশনে খেলতো, এইভাবেই খেলছিল লেভানডস্কি। আর র্যাশফোর্ড নিয়ে তো আমি কোনো কথা বলবো না, কারণ কে বলে বলছে র্যাশফোর্ড নিয়ে কেমন র্যাশফোর্ড পারফর্ম করেছে, আর কত ভালো পারফর্ম করেছে। তার খুবই সুন্দর ইম্পর্টেন্ট দুটা গোল ছিল, এবং শুধু গোল বাদেও ফার্স্ট হাফে মার্কাস র্যাশফোর্ডই সব থেকে লাইভলি অ্যাটাকার ছিল আমাদের বার্সেলোনার, এবং সেকেন্ড হাফে সে ওই জিনিসটা প্রদর্শন করে। এবং যদি কত ভালো পারফর্ম নিয়ে, যেমন মার্কাস র্যাশফোর্ডের রেটিং, সুপার স্কোরে যদি মার্কাস র্যাশফোর্ডের রেটিং দেখেন, তাহলে তার রেটিং ছিল 8.8, এবং তার সমতুল্য সিমামন্টো রেটিং কোন প্লেয়ার নিয়েছে? হ্যাঁ, সমতুল্য রেটিং নিয়েছে হচ্ছে আমাদের জোয়ান গার্সিয়া, আমাদের গোলকিপার, যে কিনা খুবই ভালো পারফর্ম করেছে। আর আমি খুবই প্রাউডের সাথে বলতে পারবো কি অনেকদিন পর আমরা একটা ভালো গোলকিপার পেয়েছি বার্সেলোনা টিমের মধ্যে। আই মিন, যদি জোয়ান গার্সিয়া না থাকতো, স্কোর লাইন অনেক ডিফারেন্ট হতে পারতো, 4-2 হইতে পারতো, আমরা অনেক একটা গোল খেয়েও যেতে পারতাম। এত ইম্পর্টেন্ট সেভ দিয়েছে জোয়ান গার্সিয়া, 3-2 হইতে পারতো, এরকম অনেক ভাবে সেভ দিয়েছে জোয়ান গার্সিয়া। আই মিন, বলার মতো সেভ দেয় নাই। যেমন একটা চান্স ছিল কি ওপেন বল ছিল যত সম্ভব হার্ভি বার্নসে, ঠিক আছে, বার্নসের একটা খুবই ভালো শট ছিল, বাট জোয়ান গার্সিয়া খুবই সুন্দরভাবে সেভটা করে। বাট এখানে যদি আমাদের টার স্টেগান থাকতো, আমি 100% শিওর কি এটা আফকোর্সগুলো তো, কারণ টের স্টেগান এইভাবে করে দাঁড়িয়ে থাকতো, এইভাবে করে দাঁড়িয়ে থাকতো, বা এইভাবে করে যদি প্রতি বল চলে যাচ্ছে, বাট আলটিমেটলি সেভ করতে পারতো না। সো আমি বলবো কি জোয়ান গার্সিয়া, আই মিন, এই সিজনে যদি আমার বলুন বেস্ট সাইনিং জোয়ান গার্সিয়া, রাশফোর্ডের থেকে উপরে বেস্ট সাইনিং ছিল জোয়ান গার্সিয়া, কারণ আমাদের গোলকিপার খুব একটা নিডেড ছিল। আর বার্সেলোনা নিয়ে যদি বার্সেলোনা অনেক কথা বললাম, কিছু নিউক্যাসলেও বলা দরকার। তো নিউক্যাসলও খারাপ পারফর্ম করে নাই, নিউক্যাসল অনেক টপ করে ম্যাচ প্রদর্শন করেছে বার্সেলোনার সামনে, স্পেশালি প্রথম 10 মিনিট এবং লাস্টের কিছু 10-15 মিনিট, যখন অ্যান্টনি গরান গোলটা করে দেয়। সো নিউক্যাসল অনেক ভালো একটা প্ল্যান নিয়ে এসেছিল কি তারাও বার্সেলোনাকে এইভাবে পানিশ করবে, তারা বার্সেলোনার প্লেয়ারকে ভালোভাবে মার্কিং করবে, যাতে বার্সেলোনা স্পেয়ারম্যান না খুঁজে পায়। কারণ বার্সেলোনা অলওয়েজ ডিফেন্ড করে, কারণ বার্সেলোনা অলওয়েজ অ্যাটাক করে হলো আপনার ওই স্পেয়ারম্যান খোঁজার মাধ্যমে। কি যখন একটা প্লেয়ার কাছে বল থাকে, বার্সেলোনা এমন একটা প্লেয়ার খোঁজার চেষ্টা করে যা কিনা যার উপর কোনো প্লেয়ার থাকে না, যে কিনা গুজলে ফ্রি থাকে। বাট এখানে নিউক্যাসল কি করে, নিউক্যাসল সেই বার্সেলোনার জন্য সেই স্পেয়ারম্যানটা রাখে না, তারা হলো সব প্লেয়ারকেই ম্যান টু ম্যান মার্ক করে রাখে। এবং আরো বড় দরকার তাদের ডিফেন্স নেম। আই মিন গাইজ, বার্সেলোনা কিন্তু অনেক গোল করতে পারতো, বাট আলটিমেটলি সেখানে নিউক্যাসলের ডিফেন্স ছিল যে কিনা যারা কিনা বার্সেলোনার গোলগুলোকে রুখে দেয়, এবং খুবই ভালোভাবে বার্সেলোনাকে হেল্প করে, খুবই ভালোভাবে নিউক্যাসলকে হেল্প করে, এবং খুবই ভালোভাবে নিউক্যাসলকে হেল্প করে ম্যাচকে একটা লেভেলে বজায় রাখার জন্য। আর নিউক্যাসল আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস বলতে হয়, সেটা হচ্ছে তাদের অ্যাটমসফিয়ার। আই মিন গাইস, সেন্ট জেমস পার্কের অ্যাটমসফিয়ার এত মানে মারাত্মক অ্যাটমসফিয়ার গাইস, আই মিন বলার মতো অ্যাটমসফিয়ার না। গেম যখন শুরু হয়, বার্সেলোনার প্লেয়ার যখনই কোনো বল আউট করে দিচ্ছিল, বা নিউক্যাসলের প্লেয়ার কোনো বল আউট করে দিচ্ছিল, নিউক্যাসলের ফ্যান বেস এত লেভেলে চিল্লাচ্ছিল কি মনে হচ্ছে কোনো গোল হয়ে গেছে। আর এইগুলো ট্রাই করছিল যে জেরার্ড বার্নের উপর প্রেশার দিতে পারে, প্লেয়ারের উপর প্রেশার দিতে পারে। সো অ্যাট দি এন্ড চ্যাম্পিয়ন্স লিগের গেম উইক 1 শেষ, এবং আবার কথা হবে নেক্সট ম্যাচগুলো নিয়ে, এবং আবার প্রিভিউয়ার রিভিউ নিয়ে দেখা হবে চ্যাম্পিয়ন্স লিগের গেম উইক 2 যা কিনা অক্টোবরের শুরুতে সেপ্টেম্বরের শেষের দিকে হবে। তো হ্যাঁ, আজকের মতো এই পর্যন্তই, এবং গুড বাই। এবং হ্যাঁ,
গুড বাই করার আগে গাইড আপনারা কিন্তু সাবস্ক্রাইব করছে না, ভিডিও অনেকে দেখে আবার অনেকে দেখেও না, বাট সাবস্ক্রাইব করছে না ভাই, গাইড সাবস্ক্রাইব করা দরকার, ঠিক আছে? সো হ্যাঁ, আজকে বোধহয় এই পর্যন্ত, বাই।